হুম, চলো স্টার্ট করি। আমরা আজকে বেনজিনের আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড তো পড়লাম, অনেকগুলো আছে। বেনজিন তাদের মধ্যে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড এবং সব থেকে ইম্পর্টেন্ট কম্পাউন্ড। আজকে বেনজিনের রিয়াকশনস পড়বো। ওকে, তো চলো স্টার্ট করো। রিয়াকশনস অফ বেনজিন এইভাবে লিখে স্টার্ট করো, বেনজিনের রিয়াকশন। এখন তোমরা প্রথমে তোমাদের প্রশ্ন করি যে বেনজিন আনস্যাচুরেটেড কম্পাউন্ড। কেন আনস্যাচুরেটেড বলছি? বেনজিনের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, মানে এখানে পাই বন্ড আছে। এবার মনে করো অ্যালকিন, এর মধ্যে যদি আমরা যে কোনো কিছু, সাপোজ হাইড্রোজেনই যদি অ্যাড করতাম, বা ক্লোরিন হোক ব্রোমিন হোক, যাই দিতাম, এরা কি করতো? পাই বন্ডটা ব্রেক করতো। ব্রেক করে, একটা পাই বন্ড যদি ব্রেক করে, তাহলে হাইড্রোজেন দিলে এই কার্বন এই কার্বনে একটা একটা করে হাইড্রোজেন যুক্ত, মানে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, এইভাবে হাইড্রোজেন যুক্ত। ক্লোরিন দিলে পাই বন্ড ব্রেক করে ক্লোরিন যুক্ত। রিয়াকশন গুলোকে আমরা বলতাম অ্যাডিশন রিয়াকশন। তার মানে আনস্যাচুরেটেড কম্পাউন্ডরা এরকম হ্যালোজেন বলো হাইড্রোজেন বলো এরকম কিছু দিলেই তার সাথে অ্যাডিশন রিয়াকশন করে প্রোডাক্ট দেয়। বেনজিনেরও এরকম পাই বন্ড থাকার কারণে ওরও অ্যাডিশন রিয়াকশন হওয়ার কথা ছিল। মানে লজিকটা কি, যে আনস্যাচুরেটেড কম্পাউন্ডরা অ্যাডিশন করে, আর যদি স্যাচুরেটেড হয়, ধরো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, এরা কিন্তু অ্যাডিশন কখনো করবে না, এরা অ্যাডিশন করবে না। এরা জেনারেলি প্রেফার করে সাবস্টিটিউশন বা এলিমিনেশন। তাহলে বেসিক কেমিস্ট্রিটা এরকম, স্যাচুরেটেড কম্পাউন্ড যারা, এরা স্যাচুরেটেড, এরা অ্যাডিশন দেয় না, সাবস্টিটিউশন এলিমিনেশন দিতে চায়। আর আনস্যাচুরেটেড যারা, যারা পাই বন্ডেড সিস্টেম, তারা অ্যাডিশন রিয়াকশন করে। সেই হিসেবে বেনজিনের মধ্যে দেখো পাই বন্ড আছে, বেনজিনেরও কিন্তু অ্যাডিশন প্রেফার করার কথা। কিন্তু আমরা দেখেছি যে বেনজিনের পাই বন্ড এই নর্মাল পাই বন্ডের মতো বিহেভ করে না। কেন করে না জানো? কারণ বেনজিনে তোমরা জানো রেজোনেন্স আছে। রেজোনেন্সের জন্য এই পাই বন্ড গুলো এরকম একটা পাই ক্লাউড ফর্ম করে থাকে, যেটা আমরা আগের দিন বলে দিয়েছিলাম। তার জন্য এই পাই বন্ড গুলো এই পাই বন্ডের মতো এতটা উইক না, আনস্টেবল না, এরা এত সহজে ব্রেক করে না। তাই বেনজিনও আনস্যাচুরেশন থাকা সত্ত্বেও অ্যাডিশন প্রেফার করে না। ও একেবারে স্যাচুরেটেড হাইড্রোকার্বনদের মতন সাবস্টিটিউশনকে প্রেফার করে। কথাটা বোঝা গেল? তাহলে এটা প্রথম পয়েন্ট নোট করো, যে বেনজিন যদিও আনস্যাচুরেটেড কম্পাউন্ড, কিন্তু অ্যাডিশনকে প্রেফার করে না, না করে ওরা সাবস্টিটিউশনকে প্রেফার করে, যেমনটা ইয়েরা করে, স্যাচুরেটেড হাইড্রোকার্বনরা করে, ওদের মতোই সাবস্টিটিউশনকে প্রেফার করে। এবার কিভাবে করবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এবার তোমরা আমাকে এটুকু বলো যে এই প্রথম পয়েন্ট বোঝা গেল কিনা, যে বেনজিন কেন অ্যাডিশন প্রেফার করে না। চলো উত্তর করো, বেনজিন অ্যাডিশন প্রেফার করে না, কেন করে না? চলো অ্যান্সার করো, বেনজিন কেন অ্যাডিশন প্রেফার করে না? রাইট, বেনজিনে পাই বন্ডটা বলবে রেজোনেন্স স্টেবিলাইজড বেনজিন। হুম, পাই বন্ডটা যেহেতু রেজোনেন্স স্টেবিলাইজড, অত উইক না। ওকে, এবার আমরা তাহলে বেনজিনের সাবস্টিটিউশন রিয়াকশনে যাব। তোমরা হেডিং করো সাবস্টিটিউশন রিয়াকশন অফ বেনজিন। বেনজিনের সাবস্টিটিউশন রিয়াকশন এবার করি, চলো করি। তাহলে একটা রিয়াকশন লিখি, এই হচ্ছে আমার বেনজিন, আমি ওর সাবস্টিটিউশন করব। এবার মাথায় রাখবে সাবস্টিটিউশন আবার দু রকমের হবে। আমরা জানতাম, আমি ধরো দুটো রিয়েজেন্টের নাম লিখবো। সাপোজ একটা রিয়েজেন্ট NO2 প্লাস, এই একটা রিয়েজেন্ট, এটা কিভাবে আসে আমি পরে দেখাচ্ছি। আরেকটা রিয়েজেন্ট সাপোজ OH মাইনাস। বলো তো এই দুটো রিয়েজেন্টের মধ্যে কোনটা নিউক্লিওফাইল কোনটা ইলেকট্রোফাইল? রেসপন্স করবে সবাই, কোনটা নিউক্লিওফাইল কোনটা ইলেকট্রোফাইল এই দুটোর মধ্যে? হুম, OH মাইনাস নিউক্লিওফাইল, তো নিউক্লিওফাইলকে NU মাইনাস লিখলাম। আর NO2 প্লাস, এ হলো ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইলকে আমি E প্লাস লিখলাম। এবার তোমরা ভাবো বেনজিনের ওপরে ইলেকট্রন ক্লাউড আছে, মানে ইলেকট্রনের ডেন্সিটি হিউজ, পাই ইলেকট্রন ক্লাউড আছে এরকম। তুমি যদি নিউক্লিওফাইলকে বেনজিনের কাছাকাছি এভাবে নিয়ে যেতে চাও, দেখবে নিউক্লিওফাইল যেহেতু নিজেও মাইনাস, তাহলে ওর ইলেকট্রন ক্লাউড ওর মাইনাস, এদের মধ্যে রিপালশন হবে,
কথাটা বুঝে নিও ভালো করে, এদের মধ্যে রিপালশন হবে। এই রিপালশনের কারণে নিউক্লিওফাইলরা কখনো বেনজিনের দিকে যেতে চায় না। উল্টো করে বলি, বেনজিন নিউক্লিওফাইল কে প্রেফার করে না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করে না। কেন? ডিউ টু ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। রাদার ইলেকট্রোফাইলরা যেহেতু নিজেরা পজিটিভ, ও এই পাই ইলেকট্রন ক্লাউডের দিকে যেতে চায়, কারণ পজিটিভ নেগেটিভ ইন্টারাকশনটা বাড়ে। তাই সাবস্টিটিউশনের মধ্যে বেনজিন স্পেশালি প্রেফার করে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রাদার দ্যান নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটা আমার সেকেন্ড পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট বলেছিলাম বেনজিন সাবস্টিটিউশন প্রেফার করে রাদার দ্যান অ্যাডিশন। সেকেন্ড পয়েন্ট বললাম যে সাবস্টিটিউশনের মধ্যে সাবস্টিটিউশন দু রকমের হয়, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক। ও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন প্রেফার করে না, ও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন প্রেফার করে। এর কারণটা বলো, বুঝলে কি? তাহলে সেকেন্ড পয়েন্ট তোমরা উত্তর করো যে বেনজিন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন প্রেফার করে রাদার দ্যান নিউক্লিওফিলিক, এর কারণটা কি? তন্ময় বলছে ক্লিয়ার আছে। কি কারণ একটু লেখো দেখি। পাই বন্ডের রিপালশন, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। ওকে, এবার তাহলে আমরা এই যে সাবস্টিটিউশন পড়বো, এটা স্পেশালি পড়বো, ওই জন্য আলাদা করে হেডিং করো যে এই যে সাবস্টিটিউশন পড়ছি এটা স্পেশালি লেখো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আলাদা করে হেডিং করো। এবার আমরা শিখবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ওকে, লিখি একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এই হচ্ছে আবার বেনজিন লিখলাম, আমি এই গোল লিখলাম, পাই ইলেকট্রন ক্লাউডটাকে এইভাবে লিখলাম। আমি একটা ইন জেনারেল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মেকানিজম দেখাবো তোমাদেরকে। তো ওই জন্য ইলেকট্রোফাইল বোঝাতে ই প্লাস ব্যবহার করেছি। প্রথম স্টেপে কি হয়, ইলেকট্রোফাইল বেনজিন রিং এর দিকে যাচ্ছে। বেনজিন রিং এর দিকে গেলে বেনজিনের এই যে পাই ইলেকট্রন ক্লাউড, এই পাই ইলেকট্রন ক্লাউড আর এই ইলেকট্রন, এদের মধ্যে একটা ইন্টারাকশন শুরু হয়। মানে ওর পাই ইলেকট্রন গুলো বেনজিনের দিকে ইন্টারাকশন শুরু করলো, আমরা এটাকে অ্যারো দিয়ে বোঝাবো। তাহলে অ্যারো মানেটা কি? এই যে পাই ইলেকট্রন দেখছো, এই পাই ইলেকট্রন বেনজিনের দিকে ইলেকট্রন দিল। ওকে, এই যে ইলেকট্রন দেয়া, এই সিস্টেমটাকে বলা হয় পাই পাই কমপ্লেক্স। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে পাই কমপ্লেক্স জিনিসটা কি, তোমরা বলবে পাই কমপ্লেক্স হচ্ছে পাই ইলেকট্রন ক্লাউড আর ইলেকট্রোফাইল, এদের মধ্যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনটাকে বলে পাই কমপ্লেক্স। পাই কমপ্লেক্স তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ও এই যে পাই বন্ড গুলো ছিল, পাই বন্ড গুলো যদি এইভাবে ভাবি আমরা, এই পাই বন্ডটাকে তুমি যে কোনো দিকে খুলে দিতে পারো। এই পাই বন্ডটা সাপোজ এই দিকে খুলে গেল, এইদিকে খুললে ভাবো কি হবে, ওপরের কার্বনটা পজিটিভ, এই কার্বনটা নেগেটিভ, এই নেগেটিভ ইলেকট্রোফাইলকে ইলেকট্রন দিয়ে তার সাথে বন্ড তৈরি করবে। অর্থাৎ পাই কমপ্লেক্সটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ব্রেক করে এই রকমের একটা জিনিস তৈরি করবে, ইলেকট্রোফাইলটা এখানে চলে এলো, এখানে পজিটিভ, এইটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের প্রথম দুটো স্টেপে দুটো ইন্টারমিডিয়েট পাই, একটা পাই কমপ্লেক্স পাই আর একটা সিগমা কমপ্লেক্স পাই। সিগমা কমপ্লেক্স এগুলো সবই কিন্তু ইন্টারমিডিয়েট। এটা তৈরি হওয়ার পরে দেখো লক্ষ্য করে, এই বেনজিন তার অ্যারোমেটিসিটি লস করেছে, পজিটিভ এখানে দুটো, অর্থাৎ 4 পাই ইলেকট্রন সিস্টেম দাঁড়িয়েছে। সিস্টেম এটা অ্যারোমেটিসিটি লস করতে চাইবে না, তার জন্য ইন্টারমিডিয়েটটা সঙ্গে সঙ্গে আবার রিয়াকশন করে ফেলে। কিভাবে? যে কার্বনে ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন হলো, সেখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন তার ইলেকট্রন গুলোকে দিয়ে নিজে H প্লাস হিসেবে বেরিয়ে যায়, নিজে H প্লাস হিসেবে বেরিয়ে যায়। তাহলে কি হয় দেখো দেখো, এই পাই ইলেকট্রন গুলো যদি এখানে আসে আর এই হাইড্রোজেন যদি H প্লাস হিসেবে বের হয়, তাহলে এখানে একটা নতুন করে বন্ড তৈরি হবে। তার মানে লক্ষ্য দেখো কি হচ্ছে, এই এই এখানে একটা নতুন বন্ড তৈরি হচ্ছে আর ইটা এখানে চলে এলো। তাহলে নেট রেজাল্ট কি? নেট রেজাল্ট, এই হাইড্রোজেনটা রিপ্লেস হলো, তার জায়গায় ইলেকট্রোফাইল এলো, তাই রিয়াকশনটার নাম দেওয়া হয়েছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এইটা হলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মেকানিজম। তাহলে তোমরা মেকানিজমে দুটো কথা লিখে রাখবে কি, এক, প্রথম তৈরি হবে পাই কমপ্লেক্স, দেন সিগমা কমপ্লেক্স, দেন সিগমা কমপ্লেক্স হাইড্রোজেনকে এলিমিনেট করবে, এলিমিনেট করে এই যে সাবস্টিটিউশন তৈরি করবে। এই সাবস্টিটিউশনটা একটা বিশেষ নাম আছে, নামটা বলি। লক্ষ্য করো প্রথম স্টেপে কি হয়েছিল, এই ইলেকট্রোফাইলটা জুড়ে ছিল, তার লাস্ট স্টেপে H প্লাসটা বেরিয়ে গেছে। এর নাম এই কারণে অ্যাডিশন, নামটা লিখে নাও, এটা এমসিকিউ তে আসে, স্টার্ট দাও এই পয়েন্টটাকে।
অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম। মানে এই যে আমরা বললাম সাবস্টিটিউশন, এই সাবস্টিটিউশনটাকে অ্যাকচুয়ালি এই নামে ডাকা হয় অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম। কেন? প্রথম স্টেপ অ্যাডিশন, এই যে ইলেকট্রোফাইল অ্যাডিশন, লাস্ট স্টেপ এইচ প্লাসটা রিমুভ হয়ে যাওয়া, তার মানে এইচ প্লাসের এলিমিনেশন। দেখো তো বোঝা গেল কিনা জিনিসটা? তাহলে আমি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মেকানিজম বললাম, যে যে পয়েন্টগুলোকে বললাম হাইলাইট করো, ওগুলোকে নোট ডাউন করো, আর এই নামটা নোট ডাউন করো। দুটো তিনটি পয়েন্টই আছে এখান থেকে। আচ্ছা, তন্ময় বলছে বোঝা গেছে। আমি এবার এখান থেকে দুটো প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করি। আচ্ছা, আমি নেক্সট পেজে যাই। দেখো, আমি সিগমা কমপ্লেক্স যেটা তৈরি করলাম, আমি পরীক্ষাতে সিগমা কমপ্লেক্স থেকে প্রশ্ন দেখেছিলাম, কিরকম তোমাদের দেখাই। এই দাঁড়ালো সিগমা কমপ্লেক্স। এখন পরীক্ষাতে এরকম প্রশ্ন দেয়, চারটা অপশন দেবে, অপশন দিয়ে বলবে কোনটা সিগমা কমপ্লেক্সের সঠিক স্ট্রাকচার। আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো আমি সিগমা কমপ্লেক্সটা এরকম বানিয়েছি। এবার এই সিগমা কমপ্লেক্সটা কিন্তু রেজোনেন্স করতে পারে। ধরো এই পাই বন্ডটা এখানে এলো, তাহলে কি দাঁড়ায় স্ট্রাকচারটা? এই পাই বন্ড যদি এখানে আসে, তাহলে পাই বন্ডটা এখানে হয়ে গেল, এই পাই বন্ডটা এখানে হয়ে গেল, ইলেকট্রোফাইলটা এখানে পজিটিভ হয়ে গেল এখানে, ঠিক? দেন কি হবে? এটা এখানে আসলো, এটা এখানে আসার পরে এই ইলেকট্রোফাইল এটা যেমন ছিল থাকলো, এটা এখানে গেল, প্লাস এখানে। তুমি লক্ষ্য করো, এটা যেমন একটা স্ট্রাকচার, এটাও স্ট্রাকচার হতে পারে, এটাও স্ট্রাকচার হতে পারে। পরীক্ষাতে এরকম প্রশ্ন দেবে, তিন চারটা অপশন দিয়ে বলবে কোনটা কোনটা সিগমা কমপ্লেক্সের স্ট্রাকচার হবে না। তো এই তিনটেই পসিবিলিটি আছে। এটা তো আমরা ডিরেক্ট বানিয়েছিলাম, রেজোনেন্স করে করে আমরা এরকমও বানাতে পারি। কিন্তু ধরো কখনো যদি আমরা এরকম দিই, তোমরা উত্তর করে দিও, সাপোজ এরকমটা দিলাম, এটা এরকম দিলাম, দিয়ে আমি এখানেই পজিটিভ দিয়ে রাখলাম, বলতো এটা সিগমা কমপ্লেক্সের স্ট্রাকচার কি হতে পারে? না। বলতো কেন হতে পারে না এটা সিগমা কমপ্লেক্সের স্ট্রাকচার? এটা সিগমা কমপ্লেক্সের স্ট্রাকচার কেন নয়? হ্যাঁ, তোমরা উত্তর করবে কেন নয়। দেখেছো, পজিটিভটা যেখানে আমি সেখানেই ইলেকট্রোফাইলটাকে জুড়ে দিয়েছি। এটা তো হতেই পারে না, কারণ ইলেকট্রোফাইলটা সেখানেই জুড়তো যেখানে নেগেটিভ হতো। তো এরকম প্রশ্ন আমি দেখেছিলাম। এগুলো একটু বুঝে বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। তো তোমরা কিন্তু এরকম ভেবো না যে এটাই শুধুমাত্র স্ট্রাকচার, এটা দিলেও কিন্তু স্ট্রাকচার, এটা দিলেও স্ট্রাকচার। কেন? কারণ রেজোনেন্স করে করে আমরা এই স্ট্রাকচার গুলো বানাতেই পারি। আমি তোমাদের প্রবলেম দেবো, এরকম ধরনের প্রবলেম। আজকে আরো কিছু প্রবলেম পাঠাবো, যে ক্লাসটা আজকে নেবো তার উপরে। তাহলে আমাকে বলো এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। প্রথম মেকানিজমটা বললাম, আর এখান থেকে দুই তিনটে কথা বললাম। আহ এদের মধ্যে SN1 SN2 হয় নাকি? না না না, এদের মধ্যে SN1 SN2 হয় না। হ্যাঁ, এদের মধ্যে এই যে এই মেকানিজমই আছে, একটাই মেকানিজম। এবার আমরা বহু প্রবলেম দেখবো ওদের। দেখো কিরকম প্রবলেম, খুব ইন্টারেস্টিং কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে এবার আমরা ফার্স্ট রিয়াকশন লিখবো। জেনারেল মেকানিজম লিখে দিয়েছি। প্রথম রিয়াকশন, রিয়াকশন নাম্বার 1 লেখো। প্রসেসটাকে বলে নাইট্রেশন। লেখো নাইট্রেশন। আচ্ছা, নাইট্রেশন কি জিনিস, কিভাবে হয় দেখাই। আমরা লিখলাম বেনজিন রিং। বেনজিন রিং এর মধ্যে তোমরা দেবে এই জিনিসটা MA দিয়েই দেখবে পরীক্ষায় রিএজেন্টটাকে লেখা হয়। আমি ফুল ফর্ম বলি। এম এর ফুল ফর্ম হচ্ছে মিক্সড অ্যাসিড। মিক্সড অ্যাসিড মানে এখানে নাইট্রিক অ্যাসিড এবং H2SO4 এই দুটোকে মেশানো হয়, এই অ্যাসিড দুটোর নামই মিক্সড অ্যাসিড। এই রিএজেন্টটাই আমরা এই নাইট্রেশন প্রসেসের দরুন ব্যবহার করি। কি হয় বুঝিয়ে দিচ্ছি। এই যে দুটো অ্যাসিড, এই দুটো অ্যাসিডের মধ্যে আমরা দুটো স্ট্রাকচার ড্র করব। নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার কেমন জানো? নাইট্রিক অ্যাসিড এরকম, এম থাকে একটা, এদিকে OH, ডাবল বন্ডেড O, আরেকটা O, কোঅর্ডিনেট O। এটাই H, এই যে একটা H, O তিনটে, নাইট্রোজেন একটা, HNO3। নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা লিখবে সবাই। এখানে হয় কি, আমরা জানি দুটোই অ্যাসিড, কিন্তু এদের একটা রিলেটিভিটি আছে, রিলেটিভ অর্ডার আছে। যদি রিলেটিভ অর্ডার ভাবি, তাহলে H2SO4 নাইট্রিক অ্যাসিডের থেকে একটু বেশি স্ট্রঙ্গার অ্যাসিড, যদিও সেটা সলভেন্ট ডিপেন্ডেন্ট কিন্তু। তো তোমরা জানো যে ওয়াটার হলে সবাই অলমোস্ট একই রকম বিহেভিয়ার দেখায়। যাই হোক, H2SO4 নাইট্রিক অ্যাসিডের থেকে স্ট্রঙ্গার তুলনামূলক। ওই জন্য এই দুটো অ্যাসিড যখন মেশাবো, এই H2SO4 H প্লাস আয়নটা ডোনেট করে, তার মানে ও অ্যাসিড হিসেবে বিহেভ করে। তোমরা জানো যে যারা H প্লাস কে দেয় তারা অ্যাসিড, যারা H প্লাস কে নেয় তারা বেস। আচ্ছা, এটা কার কনসেপ্ট?
এইচ প্লাস দিলে অ্যাসিড আর এইচ প্লাস নিলে বেস, এটা কার কনসেপ্ট? আমরা অ্যাসিড বেসে অনেকগুলো নাম পড়িয়েছিলাম, কিরকম? লুইস, তারপর লাউরি ব্রাউনস্টেড, আরহেনিয়াস। বাহ, সুন্দর, দুজন তিনজন উত্তর লিখেছে। এটা কিন্তু ব্রাউনস্টেডের কনসেপ্ট, লাউরি ব্রাউনস্টেডের কনসেপ্ট। ওরাই বলেছিল যে এইচ প্লাস দেয়া মানে অ্যাসিড, এইচ প্লাস নেয়া মানে বেস। আর আরহেনিয়াস যেটা ছিল, ওখানে হাইড্রোনিয়াম আয়নের কথা বলা ছিল অ্যাকোয়াস মিডিয়ামে। এরকম গল্প ছিল। তো যেটা বলতে চাইছিলাম যে H2SO4 এইচ প্লাসটা ডোনেট করলো, ওকে। আর নাইট্রিক অ্যাসিডের এই যে OH এর মাথায় লোন পেয়ার আছে, ও সেই এইচ প্লাসটাকে অ্যাবজর্ব করলো। দেখো অ্যাবজর্ব করলে কি হয়, ভাবো এই লোন পেয়ার যদি এই এইচ প্লাস কে নেয়, তাহলে যেটা দাঁড়ায় সেটা এরকমটা, ডাবল বন্ডেড ও ও, এটা হয়ে গেল OH2 এর মাথায় প্লাস, ওকে। কেন অক্সিজেন প্লাস? লোন পেয়ারটা ওকে দিয়ে দিয়েছে, তাই অক্সিজেন প্লাস। মাথায় রাখবে, অক্সিজেন কিন্তু পজিটিভ কখনো থাকবে না। এই বন্ডের ইলেকট্রন গুলো অক্সিজেন নিয়ে নিজে জল হয়ে বেরিয়ে যাবে। বোঝা গেল কথাটা? এই বন্ডের ইলেকট্রন গুলো নিয়ে নিজে জল হয়ে বেরিয়ে গেল। তাহলে যেটা দাঁড়াবে, নাইট্রোজেনের মাথায় পজিটিভ, ডাবল বন্ড অক্সিজেন, কোঅর্ডিনেট বন্ডেড ও। দেখো তো ক্লিয়ার হলো কিনা? আমরা এই ওটাকে বের করে নিলাম, OH কে বের করে নিলাম জল হিসেবে। তাহলে ইলেকট্রন গুলো নিয়ে গেলে নাইট্রোজেনের মাথায় দাঁড়ায় প্লাস। এই যে আয়নটা তৈরি হলো, এটাকে আমরা এরকম ভাবে লিখি NO2 প্লাস। এই আয়নটার নাম নাইট্রোনিয়াম আয়ন, এবং যেহেতু পজিটিভ, এটাকে আমরা নাম দেব ইলেকট্রোফাইল। তাহলে লক্ষ্য করো, আমি যে মিক্সড অ্যাসিডটা ব্যবহার করলাম, এই মিক্সড অ্যাসিডের রোলটা কি? ও শুধুমাত্র ওর কাজ একটাই, ও নাইট্রোনিয়াম আয়নটাকে তৈরি করবে, ইলেকট্রোফাইলটা জেনারেট করবে। আর ইলেকট্রোফাইলটা তৈরিতে দুজনের ভূমিকা লক্ষ্য করে দেখো, দুজনই কিন্তু অ্যাসিড নয়। এখানে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা করি, উত্তর দিও। বলা হয় নাইট্রেশন প্রসেসে আমরা যে মিক্সড অ্যাসিড ব্যবহার করি, এই মিক্সড অ্যাসিডের মধ্যে যে কোনো একটা অ্যাসিড অ্যাসিড হিসেবে না, বেস হিসেবে কাজ করে। সে প্র্যাকটিক্যালি অ্যাসিড, কিন্তু এই রিয়াকশনটাতে সে বেস হিসেবে কাজ করে। বলতে পারবে সে কে? দেখি কি উত্তর পাই। আমরা নাইট্রেশন প্রসেসের দরুন মিক্সড অ্যাসিড ব্যবহার করি, সেখানে দুটো অ্যাসিড ব্যবহার করেছি, কিন্তু অ্যাসিড দুটোর মধ্যে যে কোনো একজন অ্যাসিড নয়, সে বেস হিসেবে কাজ করে। হ্যাঁ, উত্তর সবার কারেক্ট। নাইট্রিক অ্যাসিড বেস হিসেবে কাজ করে, এই যে নাইট্রিক অ্যাসিড। বলো তো কি করে বুঝলাম নাইট্রিক অ্যাসিড বেস হিসেবে কাজ করলো? গেস, কে ভাইশন অ্যান্সার করো, নাইট্রিক অ্যাসিড বেস হিসেবে কাজ করলো, এটা কি করে বুঝলাম আমরা? গুড। দুটো ভাবে বুঝতে পারি, এক, নাইট্রিক অ্যাসিড এইচ প্লাস কে নিয়েছে, বা ও তার লোন পেয়ারকে দিয়েছে, যাই বলি না কেন, তাই ও বেস হিসেবে কাজ করেছে। হলো? তাহলে লাস্ট স্টেপটা যাই এবার। লাস্ট স্টেপটা হলো, আমি নাইট্রোনিয়াম আয়ন বানিয়ে ফেললাম, NO2 প্লাস বানিয়ে ফেললাম। এবার বেনজিন রিং এর সাথে আমার এই ইলেকট্রোফাইলটা আছে। এবারের মেকানিজম তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এই মেকানিজম আর দেখাবো না। এবার তোমরা কি করবে, যে কোনো একটা কার্বন, এটা হোক এটা হোক, কারণ যতগুলো কার্বন দেখছো সবগুলো কার্বন ইকুইভ্যালেন্ট, যেখানেই তুমি ইচ্ছে সাবস্টিটিউট করো, একই হবে প্রোডাক্ট। তুমি সাপোজ আমি এই নাইট্রোকে এই কার্বনটাতে সাবস্টিটিউট করলাম, বা এই কার্বনটাতেই করি, চলো, তাহলে যেটা প্রোডাক্ট হবে, যা আছে সব ইনট্যাক্ট থাকলো, এই জায়গায় সাবস্টিটিউট করলাম, মানে এখানকার একটা হাইড্রোজেনকে বের করে দিয়ে তার জায়গায় NO2 আনলাম। প্রোডাক্টের নাম নাইট্রো বেনজিন, ওকে। এই প্রসেসটাকে বলছি নাইট্রেশন। আমরা এখানে কেন জুড়লাম? এখানে জুড়লে কি হতো, এখানে জুড়লেও আমরা নাইট্রোবেনজিনই পেতাম, কারণ সবগুলো কার্বন ইকুইভ্যালেন্ট। তাহলে প্রথম প্রসেসটা তোমাদের ক্লিয়ার হলো, নাইট্রেশন প্রসেসটা কি। পরীক্ষাতে মেকানিজম কিন্তু দেয়, বলবে যে মেকানিজমটা দেখাও, নাইট্রেশন প্রসেসের মেকানিজম। মেকানিজম দেখালাম, সেখান থেকে আমরা ওই দুটো তিনটে MCQ এর কথা বললাম। এখন তোমরা মনে মনে ভাবতে পারো, আমি কিন্তু হাইড্রোকার্বনের যত রিয়াকশন করব, যেগুলোতে মেকানিজম বলা যায়, সবগুলো মেকানিজম বলা যাবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে মেকানিজম কমপ্লিকেটেড হয়, আর কিছু কিছু ক্ষেত্রে মেকানিজমটা দরকার পড়ে না। যেগুলো দেখবে অক্সিডেশন, রিডাকশন, ওগুলোর আমরা একটাও মেকানিজম বলবো না, কিন্তু এই ধরনের রিয়াকশন মেকানিজম বলেই বলবো। মেকানিজম বলার একটা গুরুত্ব হচ্ছে, অনেকে মেকানিজম পড়ে না, হ্যাঁ, ভাবে যে এত কিছু পড়ে কি হবে। কিন্তু মনে করো মেকানিজম না বলে তোমাদেরকে বলতাম যে আচ্ছা বলো তো, মিক্সড অ্যাসিডে নাইট্রিক অ্যাসিড আর H2SO4 এর মধ্যে কে অ্যাসিড আর কে বেস, এই প্রশ্নটাই যদি করতাম, মেকানিজম ছাড়া তুমি কি করে বুঝতে যে ও বেস হিসেবে কাজ করলো? তো ওই জন্য আমরা মেকানিজমটাকে প্রেফার করি।
H2SO4 অ্যাসিড হিসেবে কাজ করলো, আর ও বেস হিসেবে কাজ করলো। হ্যাঁ তন্ময়, আমি যেটা বলছি তোমাদেরকে এটা বলা উচিত আমার, বইতে কিন্তু মেকানিজম একটারও দেয়া নেই। হুম। অতএব খাতাটাই তোমার কাছে কিন্তু সম্ভব, মেকানিজম একটাও থাকবে না বইতে। আমরা বেশিরভাগ রিয়াকশন মেকানিজম দিয়ে করব, কিছু কিছু মেকানিজম ছাড়া করব। ওই জন্য তোমরা আমার ক্লাসের হ্যান্ডআউটটা রাখবে সবাই, এটা পরীক্ষার সময় তোমার পরে খুব হেল্প করবে। তাহলে তোমাদের নাইট্রেশন প্রসেস নিয়ে কারো কোশ্চেন আছে কোনো, না আমি নেক্সট রিয়াকশন প্রসিড করি? নাইট্রেশন বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। নেক্সট রিয়াকশন, রিয়াকশন নাম্বার 2। রিয়াকশন নাম্বার 2 কে বলে সালফোনেশন। এটাও আরেকটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কিরকম দেখো, আমরা আবার বেনজিন রিং লিখলাম, লিখে এর মধ্যে শুধুমাত্র ব্যবহার করলাম H2SO4। এটা কিন্তু মিক্সড অ্যাসিড নয়, হ্যাঁ, শুধু H2SO4। দেখো ওটা দিলে কি হয়। আমরা এর আগে দেখেছিলাম একবার, ওই আয়নিক ইকুইলিব্রিয়াম যখন পড়িয়েছিলাম, মনে পড়ে যে জল প্লাস জল লিখে এরকমের একটা ইকুইলিব্রিয়াম লিখেছিলাম। বলতো এই রিয়াকশনটাকে আমরা কি নাম দিয়েছিলাম? এটা একটা নাম ছিল যে একজন ওয়াটার H+ দিল, আরেকজন ওয়াটার সেই H+ কে নিল, নিয়ে OH- আর হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়েছে। সেলফ আয়নাইজেশন বা অটোপ্রোটোলাইসিস, অনেক কিছুই নাম দেওয়া হয়েছিল, ওয়াটার হাইড্রোলাইসিস, অনেকে অনেক নামেই ডাকে। এখানে কিন্তু একজনই ডোনার, আরেকজন অ্যাকসেপ্টার, নিজে নিজেকে আয়নাইজ করে। ওকে। H2SO4 ও নিজে, দেখবে যে কোনো রকমের প্রোটিক পোলার সলভেন্টরা এরকম অটো আয়নাইজেশন নিজেরা নিজেদেরকে করে, এও তাই করে। আমি যদি H2SO4 এর স্ট্রাকচারটা এবার ভেঙে লিখি, H2SO4 এরকম দেখতে, মাঝখানে সালফার থাকে আর দুখানা OH থাকবে, বুঝলে, আর দুটো ডাবল বন্ডেড O। এটা হলো H2SO4। এবার এই H2SO4 আরেকজনের কাছ থেকে যে H+ পেয়েছিল, মনে করো আরেকটা H2SO4 H+ দিয়েছে, এর লোন পেয়ার সেই H+টাকে নিয়েছে। তার মানে ওরা নিজেরাই কিন্তু একজন অ্যাসিড আরেকজন বেস হিসেবে কাজ করলো। যে H+টা দিল সে অ্যাসিড হিসেবে কাজ করলো, আর আরেকজন H+ নিল, সে বেস হিসেবে কাজ করলো। এবার দেখো কি হলো, এই লোন পেয়ারটা ওকে ধরলো, ধরে দেখো এটাকে আমরা আগের মতো OH2+ করলাম, এটা OH ছিল, ডাবল বন্ডেড ও ডাবল বন্ডেড ও। ওকে। এবার জানোই তো অক্সিজেন প্লাস এভাবে থাকে না, এই বন্ডে ইলেকট্রন গুলো ও নিয়ে নিল, নিয়ে নিলে কি হলো, এস, এটা পজিটিভ হয়ে গেল, এখানে OH, এখানে OH, ডাবল বন্ডেড ও। এই যে জিনিসটা, এটাকে আমরা এইভাবে লিখবো, দেখো এস, অক্সিজেন কটা, তিনটে, O3 আর H, এস এর মাথায় দিয়ে দাও প্লাস। এই যে আয়নটা, এটাও ইলেকট্রোফাইল, এটা সালফোনিক অ্যাসিডের থেকে পেয়েছি। মানে দেখো ওদের কাজটা তাহলে কি, H2SO4 এর কাজ এখানে শুধুমাত্র সালফোনিক গ্রুপ, এর কাজ শুধুমাত্র ইলেকট্রোফাইল জেনারেট করা। ও নিজে অটো প্রোটোলাইসিস করে গেল, করে এই আয়নটা তৈরি করে ফেললো। এবার বাকি কাজ সহজ, বাকি কাজের মেকানিজম দেখাবো না। এবার বেনজিনের যে কোনো একটা কার্বনে হাইড্রোজেনকে সরাও, তার জায়গায় এই গ্রুপটাকে রিপ্লেস করে দাও, হাইড্রোজেনের জায়গায় ওকে নিয়ে চলে এসো, তাহলে আমরা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি বেনজিনের উপরে HCl3H। এর নাম বেনজিন, নামটা লেখো, এর নাম বেনজিন সালফোনিক অ্যাসিড। হ্যাঁ পারিজাত লিখেছে বেনজিন সালফোনিক অ্যাসিড, ইজি। তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড এটাও একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের এক্সাম্পল। তাহলে এখান থেকে যেটা এমসিকিউ আসতে পারে, ওরা বলতে পারে যে বলতো ইলেকট্রোফাইলটাকে, তোমায় বলতে হবে স্যার ইলেকট্রোফাইল এটা, বা ও H2SO4 এখানে কিভাবে কাজ করে। আগেরবার যেমন একজন অ্যাসিড একজন বেস, তোমরা বলবে যে ও নিজেই অ্যাসিড ও নিজেই বেস, সেলফ আয়নাইজেশন করেছে নিজেকে। ওকে। এই গেল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ক্লিয়ার হলে আমি নেক্সট প্রসিড করি। দেখো তো পেজটা বুঝবো কিনা, যদি লেখা হয়ে গিয়ে থাকে ডান বলো, আমি নেক্সট পেজে চলে যাই। আচ্ছা ডান। ইলেকট্রোফাইলটার নামটা কি? ইলেকট্রোফাইলটার নাম হচ্ছে, এটাকে সালফোনিয়াম আয়ন বলে, সালফোনিয়াম আয়ন। এবার আমরা থার্ড রিয়াকশনে চলে যাই। থার্ড রিয়াকশন হচ্ছে খুব ইজি রিয়াকশন, এটাকে বলে ক্লোরিনেশন। সে ক্লোরিনেশন বলতে পারো, ব্রোমিনেশন বলতে পারো, মোদ্দা কথা হ্যালোজিনেশন। দেখো হ্যালোজিনেশন কিভাবে হয়, এখানে আমরা বেনজিন রিং দিলাম, দেওয়ার পরে ক্লোরিন, তার সাথে দিলাম সাপোজ FeCl3। সেটা FeCl3 হতে পারে, বুঝলে, ZnCl2 হতে পারে, বা শুধুমাত্র Fe দিয়েও হতে পারে। কি হয়, সাপোজ আমি যদি FeCl3 ব্যবহার করি,
তোমরা মনে রাখবে যে এই যে মেটাল, এই মেটালগুলো কিন্তু লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, কারণ ওদের ফাঁকা ডি অরবিটাল থাকে। হ্যালোজেন দিলে কি হয়, সাপোজ ক্লোরিন দিয়েছিলাম, তো ক্লোরিনের কাছে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার ওর যে ফাঁকা ডি অরবিটাল তাকে ইলেকট্রন ডোনেট করে, এটা প্রথম স্টেপ। তাহলে কি হয়, ক্লোরিন ক্লোরিন, এই জায়গায় আমরা FeCl3 নিয়েছিলাম, আর এ কোঅর্ডিনেট বন্ড করলো, ওরে ও হয়ে গেল পজিটিভ, ও হয়ে গেল নেগেটিভ। ওকে, এবার বলি ক্লোরিন প্লাস হয়ে আছে, কারণ ওর ইলেকট্রন Fe কে দিয়েছে বলে। ইলেকট্রোনেগেটিভ যারা, ক্লোরিন কিন্তু যথেষ্ট বেশি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টরা পজিটিভ হয় না। যেমনটা একটু আগে বলেছিলাম অক্সিজেনের মাথায় পজিটিভ, ও এইভাবে থাকতে চাইবে না, ক্লোরিনও তাই। তখন এই যে বন্ড দেখছো, এই বন্ডের ইলেকট্রন গুলো ক্লোরিন নিয়ে এই পুরো পোর্শনটা FeCl4 মাইনাস হিসেবে বেরিয়ে যায়, আর ও তখন Cl প্লাস হয়ে পড়ে থাকে। কেন প্লাস হলো দেখো, কারণ ইলেকট্রন গুলো ও নিয়ে নিল। এই যে ক্লোরিন প্লাস হয়েছে, এটাই একটা ইলেকট্রোফাইল, প্লাস মানেই ইলেকট্রোফাইল। তাহলে ওকে এবার সাবস্টিটিউট করে দাও, তাহলে বেনজিন রিং, বেনজিন রিং এর উপরে দাও একটা ক্লোরিন, ব্যাস প্রোডাক্ট পেয়ে গেলাম, ক্লোরো বেনজিন। বলো বোঝা গেল কিনা? স্যার এখানে ZnCl2 কেন লিখেছেন স্যার? না, ZnCl2 বা বলেছি, মানে আমি এটাও লিখতে পারতাম বা এটাও দিতে পারতাম, এটা দিলেও ওকে স্যার। একই রকম ভাবে আসবে। আচ্ছা, এবার শুভশ্রী একটা ভালো প্রশ্ন করেছে যে বেনজিনে কি একটাই রিপ্লেস হয়। শুভশ্রী, আমি এই প্রশ্নের উত্তর তোমাকে একটু পরে দেব। আমরা এখন যে রিয়াকশন গুলো করছি এগুলো সবই মনো সাবস্টিটিউশন, মানে আমি ইচ্ছে করে একবার সাবস্টিটিউশন করছি। এদের কিন্তু মাল্টিপল সাবস্টিটিউশনও হয়, সেটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো। এবার এখানে বিষয় আছে যে এটা কি আমরা কন্ট্রোল করতে পারি? আমরা করতে পারি রিএজেন্টটাকে কন্ট্রোল করে। আমরা যদি এক্সেস না দিই তবে মনো সাবস্টিটিউশনই হবে। সাপোজ আমি 1:1 এই রেশিওতে রিয়াকশন করব, মানে এটা যদি 1 মোল নিই, এটা 1 মোল নেবো, এটা 2 মোল, এটা 2 মোল, তবে রিয়াকশন মনো সাবস্টিটিউশনই হবে। এবার তুমি যদি না মনো সাবস্টিটিউশন করবো না, আমি রিএজেন্ট এক্সেস ব্যবহার করব, তখন ডাই সাবস্টিটিউশন হতেই পারে। সেটা আমি একটু পরে আসছি, কখন ডাই সাবস্টিটিউশন প্রেফার করবে কখন করবে না, সেটা সাবস্টিটিউশন কারা তাদের উপর ডিপেন্ড করবে। আমি আসছি সেই প্রসেসে, একটু পরে আসছি। তাহলে থার্ড রিয়াকশন তোমাদের কমপ্লিট। এবার আমি ফোর্থ রিয়াকশনে যাব, ক্লোরিনেশন। একই রকম ভাবে আমি যদি ক্লোরিনকে না নিয়ে সাপোজ ব্রোমিন নিতাম, তাহলেও কিন্তু ক্লোরিনের জায়গায় ব্রোমিন আসতো, ব্রোমোবেনজিন তৈরি করতাম। ঠিক আছে, তো এরকম ভাবে হতে পারে। আমি ডাই সাবস্টিটিউশন ট্রাই সাবস্টিটিউশনেও আসবো, আস্তে আস্তে আসছি, আগে মনোটা ক্লিয়ার করে দিই। ফোর্থ রিয়াকশন, ফোর্থ রিয়াকশনটা এখানকার সব থেকে ইম্পর্টেন্ট রিয়াকশন, এটাকে বলছে অ্যালকাইলেশন। আচ্ছা, অ্যালকাইলেশন কি জিনিস দেখাই, নামটা শুনে বুঝতে পেরেছো অ্যালকাইল গ্রুপ সাবস্টিটিউট করবে, হ্যাঁ, তাই নাম হয়তো অ্যালকাইলেশন। এক্সাম্পল দেখায় একটা, বেনজিন রিং নিলাম, আবার এর মধ্যে দিলাম CH3Cl, তার সাথে AlCl3। এই AlCl3টার পাশে ব্র্যাকেটে দেখবে অ্যানহাইড্রাস কথাটা লেখা আছে, বাংলায় বলি অনাদ্র, অনাদ্র AlCl3। রাজশ্রী, তাহলে নাম ক্লোরিনেশন কেন? ক্লোরিনেশন নাম এই কারণে যে Cl প্লাসটা সাবস্টিটিউট হয়, তাই নাম ক্লোরিনেশন। ব্রোমিন হলে ব্রোমিনেশন বলতাম। হুম, তো যে হ্যালোজেন আনবো সেই অনুযায়ী ওর নাম দেবো, ক্লোরিন হলে ক্লোরিনেশন। ওকে, তাহলে দেখো এবার নেক্সট রিয়াকশন, AlCl3 ব্যবহার করেছি, তার সাথে CH3Cl। তাকাও, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এও লুইস অ্যাসিড, এটা তোমরা জানো অ্যালুমিনিয়ামের ফাঁকা পিজেড অরবিটাল আছে। প্রথম স্টেপ কি হবে তাহলে, ক্লোরিনের কাছে লোন পেয়ার আছে, লোন পেয়ার থেকে তার ইলেকট্রন অ্যালুমিনিয়ামকে ডোনেট করবে, এটা প্রথম স্টেপ। তাহলে একটা কোঅর্ডিনেট জিনিস তৈরি হয়, দেখো Cl থেকে অ্যারো দিলাম, অ্যারো দিয়ে AlCl3, এটা মাইনাস এটা প্লাস। ওকে, তাহলে কি হলো, এটা পজিটিভ হলো, এটা নেগেটিভ হলো। এবার জানোই যে ক্লোরিন পজিটিভ থাকবে না, এই বন্ডের ইলেকট্রন ক্লোরিন নিয়ে নিল, নিয়ে ও বেরিয়ে চলে গেল AlCl4 মাইনাস হিসেবে। বুঝে নিও ভালো করে, ও Cl4 মাইনাস হিসেবে বেরিয়ে গেল, আর এই ইলেকট্রন যখন ও নিয়ে নিল তখন CH3 হয়ে গেল প্লাস। এই যে প্লাস তৈরি হলো, তাহলে একে আমরা বলবো ইলেকট্রোফাইল। এখানেও আমরা ইলেকট্রোফাইল পেলাম, কার্বোক্যাটায়ন পেলাম, মিথাইল কার্বোক্যাটায়ন।
এবার যাই পাই ইলেকট্রোফাইল পেলেই তোমরা বেনজিন রিং এ সাবস্টিটিউট করে দাও। তাহলে আমরা বেনজিন রিং তার মাথায় একটা CH3 দিয়ে নিলাম। এই প্রোডাক্টটার নাম টলুইন। একেই বলা হয় অ্যালকাইলেশন। কেন অ্যালকাইলেশন? অ্যালকাইল গ্রুপ সাবস্টিটিউট হয়েছে। তন্ময় বলছি রিয়াকশনটা আরেকবার দেখা, আমি আরেকবার দেখাচ্ছি রিয়াকশনটা, আগে এটা বুঝিয়ে দিই। তাহলে এই যে প্রোডাক্টটা পেলাম, এই প্রোডাক্টটাকে কেন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বললাম? কারণ মিথাইল ক্লোরাইড দিয়ে আমি কার্বোক্যাটায়ন তৈরি করলাম। কার্বোক্যাটায়ন মানেও তো ইলেকট্রোফাইল, তাই রিয়াকশনটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আর যেহেতু মিথাইল গ্রুপ এসছে, তোমরা মিথাইলেশনও বলতে পারো, সিম্পলি অ্যালকাইলেশন বলি। এবং এই রিয়াকশনটা একটা স্পেসিফিক নাম আছে, এটাকে আমরা নেম রিয়াকশন বলি। নেম রিয়াকশন কোনগুলোকে বলি? 12-এ প্রচুর নেম রিয়াকশন আমরা পড়বো। নেম রিয়াকশন পড়ি যেগুলো বিভিন্ন সায়েন্টিস্টরা তাদের নামে বইতে ছেপে দিয়েছে। এই রিয়াকশনটাকে বলা হয় ফ্রিডেল, FRIEDEL, ফ্রিডেল ক্রাফট, CRAFT। এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। ওকে, আমি ফ্রিডেল ক্রাফট আমি তোমাদের আরেকটা বোঝাচ্ছি। আমি এটা নেক্সট পেজে যাই। ফ্রিডেল ক্রাফট, হ্যাঁ ঠিক, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। আমি এটা আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। মনে করো আমি এবার করলাম কি, বেনজিন রিং লিখলাম, বেনজিন রিং এর সাথে দিলাম CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড দিলাম, তার সাথে দিলাম অ্যানহাইড্রাস LCl3। ওকে, এবার দেখো ইথাইল ক্লোরাইডের সাথে অ্যানহাইড্রাস LCl3, তুমি শুধু ভাববে যে ইলেকট্রোফাইলটা কে হবে, ব্যাস, তাহলে তোমার কাজ শেষ। আমি মেকানিজম আরেকবার রিপিট করি। কি করব? মেকানিজম যদি রিপিট নাও করতে চাও তাও হবে, তুমি মনে মনে ক্লোরিনকে বাদ দাও। আমরা তো জানি যে ক্লোরিনটা সরে যাবে এখান থেকে। ক্লোরিন সরে গেলে যেটা তৈরি হয় CH3CH2+, অর্থাৎ অনিমেষ লিখেছে, অর্থাৎ অনিমেষ ইথাইল সম্প্রতি, হ্যাঁ দেবুজি, ইথাইল কার্বোক্যাটায়ন তৈরি হলো। আগেরবার ছিল মিথাইল কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন যেই তৈরি হোক, যে কার্বনটা পজিটিভ তাকে তুমি বেনজিন রিং এ সাবস্টিটিউট করবে। তার মানে বেনজিন রিং এ এই গ্রুপটা CH2CH3 ও সাবস্টিটিউট হলো, প্রোডাক্টের নাম ইথাইল বেনজিন। বলো তো এবার বোঝা গেছে কিনা? এটাকেও কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনই নাম দেবো, যেহেতু ইলেকট্রোফাইলটা সাবস্টিটিউট হচ্ছে তাই ওর নাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। বোঝা গেল? আচ্ছা, আমি নেক্সট আরেকটা রিয়াকশন তোমাদেরকে করতে দিই। আমি যে রিয়াকশনটা এখন দেব, এটা দিলে তোমরা বুঝবে যে আমরা কেন এত মেকানিজম বলি। তোমরা মেকানিজম ছাড়া করবে, দেখবে ভুল হয়ে যাবে। আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি। আবার আমি বেনজিন রিং দিলাম, বেনজিন রিং এর মধ্যে দিলাম CH3CH2CH2Cl দিলাম, তার সাথে দিলাম LCl3। চলো, কেউ অ্যান্সার বলো তো প্রোডাক্ট কি? আমি ওয়েট করছি, তোমাদের অ্যান্সার দাও। কেউ মুখে বললেও হবে, যদি মুখে বলতে পারো। কি হবে অ্যান্সার এখানে? বেনজিনের উপরে CH3CH2CH2 থাকবে। ওকে অনিমেষ, ভেরি গুড। হৃদয়ায়ন সৃষ্টি, তিনজন উত্তর দিয়েছে। যারা উত্তর দিয়েছে ওরা এটা বলেছে। আমি বলি তোমরা কি ভেবেছো। তোমরা ক্লোরিনটাকে মনে মনে বের করে দিয়েছো, ঠিক কাজ। ক্লোরিন বের করার পরে ইলেকট্রোফাইল যেটা বানিয়েছো সেটা এটা CH3CH2+, এন প্রোপাইল, নর্মাল প্রোপাইল কার্বোক্যাটায়ন। পিয়ালি আবার একটা উত্তর করেছে, আমি পিয়ালির উত্তরে পরে আসছি। এই জিনিসটাকে তোমরা বেনজিনে সাবস্টিটিউট করে দিয়েছো, করে তোমরা যেটা লিখেছো, বেনজিন রিং এর উপরে লিখেছো CH2CH2CH3, এন প্রোপাইল বেনজিন, এটা তোমরা বানিয়েছো। সুমূর্তি আবার একটা উত্তর করেছে। আচ্ছা, আমি প্রথম উত্তর পেয়েছিলাম পিয়ালির কাছ থেকে। পিয়ালি, তুমি আমায় বলবে এটা প্রোডাক্ট না বলে তুমি অন্য কিছু প্রোডাক্ট বলেছো, কোন যুক্তিতে? সেটা তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। হ্যাঁ, আদ্রিজা লিখেছে, আদ্রিজা, ঠিক আছে। পিয়ালি, তোমার কাছ থেকে আমি জানতে চাইছি, তুমি এটা উত্তর বলনি। অনেকে এটা বলেছে, অনেকে আবার অন্যটাও বলেছে। আমি শুভর্তিকে দেখলাম অন্যটা লিখেছে, তুমি অন্যটা বলেছো। আমি তোমার যুক্তিটা জানতে চাই। মাইক্রোফোন ভালো আছে, অন করে বলতে পারবে? না বলতে পারলে আমি ইয়েকে জিজ্ঞেস করবো, আরেকজন উত্তর দিয়েছে তাকে জিজ্ঞেস করবো। আচ্ছা, ও মাইক্রোফোন অন করতে পারছে না। শুভর্তি বলো। রাজশ্রীও উত্তর দিয়েছে একটা। শুভর্তি বলো, মাইক্রোফোন অন করে বলো, বোঝাও। হ্যাঁ, ভেরি গুড, ঠিক, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়। আচ্ছা, আমি বলছি, ওদের মাইক্রোফোন অন করতে বোধহয় অসুবিধা হয়ে যায়।
দেখো, আমি একটা কথা বারে বারে বলেছিলাম, হাইড্রোকার্বনে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে কারণ মেকানিজম করে করবো তো। তুমি লক্ষ্য করো, এই যে কার্বোক্যাটায়নটা, এই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক কাজ। আমি বলেছিলাম যে কোনো কার্বোক্যাটায়ন যদি তার স্টেবিলিটি বাড়ানোর সুযোগ পায় রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, ও সেটা করবে। এই 1 ডিগ্রিটা লক্ষ্য করো কিভাবে তার স্টেবিলিটি বাড়াতে পারে। মাঝখানের যে কার্বন, এই কার্বন থেকে তুমি যদি একটা হাইড্রোজেনকে ওর ইলেকট্রন সমেত এখান থেকে এখানে নিয়ে যেতে পারো, তাহলে মানে হাইড্রোজেনকে আমি শিফট করলাম, এটাকে বলে হাইড্রোজেন শিফট। শিফট করলে কি হয়, CH3CH, এই কার্বনটা হয়ে গেল পজিটিভ, আর এই লাস্টের কার্বনটা CH3। এই যে কার্বনটা পজিটিভ, আগে কার্বনটা এখানে পজিটিভ ছিল, 1 ডিগ্রি ছিল, এখন মাঝখানে কার্বন পজিটিভ, মানে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর তোমরা জানো 2 ডিগ্রি কিন্তু 1 ডিগ্রি থেকে বেশি স্টেবল। তো আমি এই কার্বনটাকে বেনজিনে জুড়বো না, জুড়বো এই কার্বনটাকে। অর্থাৎ প্রোডাক্ট হওয়া উচিত বেনজিন রিং এর উপরে CH, এদিকে একটা CH3 আছে, এদিকে একটা CH3 আছে, ঠিক। এর নাম নর্মাল প্রোপাইল বেনজিন না, এর নাম আইসো প্রোপাইল বেনজিন। আমরা আইসোপ্রোপাইল বেনজিন পাবো অ্যাজ এ প্রোডাক্ট। এবং এর একটা, বাহ ভেরি গুড, আমি এটাই বলতে চাইছিলাম জাস্ট নাও, যে এর একটা কমন নেম আছে। এর কমন নেম কিউমিন। এই কমন নেমটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বুঝলে। কিউমিন দিয়ে পরীক্ষার প্রশ্ন আসবে, 12-এ তো কিউমিন আমরা প্রচুর পড়বো। তাহলে খুব ঠান্ডা মাথায় ভাববে, যেখানে কার্বোক্যাটায়ন মেকানিজম হবে সেখানে কিন্তু কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা সেটা ভাববো। ওকে, তো প্রোডাক্ট এটা কাটো, নর্মাল প্রোপাইল বেনজিন নয়, প্রোডাক্ট হবে আইসোপ্রোপাইল বেনজিন। আচ্ছা, এটা একটু আমাকে রেসপন্স করো, সবাই বুঝতে পেরেছো কিনা। এটা বুঝতে পারলে আমি এইরকম আরেকটা প্রবলেম তোমাদেরকে করতে দেবো এখন। আচ্ছা, সবাই বুঝতে পেরেছে, ফাইন। আমি নেক্সট পেজে যাই। তাহলে তোমরা আমাকে এবার এটা করে দাও, আমি বেনজিন রিং দিলাম, বেনজিন রিং এর সাথে এবার দিলাম, আমি ভেঙে ভেঙে লিখবো CH3C, এখানে একটা CH3, এখানে আরেকটা CH3, তারপরে CH2, দেন Cl। আচ্ছা, একটা কাজ করি, আমি এই জায়গাটাতে একটা হাইড্রোজেন দিই। ওকে, তোমরা এর সাথে অ্যানহাইড্রাস AlCl3 দিয়েছি, প্রোডাক্ট লেখো। আমি ওয়েট করবো, 2 মিনিট সময় দেবো, প্রোডাক্ট লেখো। যে পারবে মুখে যদি বলো স্ট্রাকচার তাও হবে, যে নাম বললেও হবে। আইসো বিউটাইল। ওকে, হ্যাঁ, ভেরি গুড। আইসো বিউটাইল না, ওটা হয়ে যাবে তখন টারশিয়ারি বিউটাইল। মিডিলে কার্বন থেকে H+ বের করে নেবো, ঠিক। এই তো, সবাই ঠিকঠাক বলেছে। ঠিক আছে, চলো, আমি বুঝতে পেরেছি তোমরা সবাই পেরেছো। আমি তবু মেকানিজমটা আরেকবার করে দিই, যাদের হয়নি তারা করবে। প্রথম স্টেপ কি করি, একবারে করে দিই, ক্লোরিনটাকে মনে মনে দাও বের করে, হলো। তাহলে এই কার্বনটাকে পজিটিভ করলাম। হ্যাঁ, সম্প্রীতি ঠিক আছে, দেবজিৎ ঠিক আছে, তোমরা অনেকে উত্তর ঠিক দিয়েছো। তো একে বের করে দাও, দেখো কি দাঁড়ায়। একে বের করে দিলে CH3C, তার উপরে CH3 আছে, এখানে হাইড্রোজেন CH2, এটা ছিল প্লাস। ওকে, এবার এই কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি, ওই যে বলেছি কার্বোক্যাটায়ন চেষ্টা করব রিঅ্যারেঞ্জমেন্ট করানো যায় কিনা। আমি এখান থেকে হাইড্রোজেনকে মাইগ্রেট করে এই জায়গায় নিয়ে চলে যাই, তাহলে যেটা দাঁড়ায় সেটা CH3C, এখানে CH3, এই কার্বনটাকে পজিটিভ করে দাও, এইটা CH3। ওকে, এই কার্বোক্যাটায়নটা হয়ে গেল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন 3 ডিগ্রি 1 ডিগ্রি থেকে স্টেবল বেশি, অতএব এই কার্বনটাকে, এই যে এই কার্বনটাকে বেনজিন রিং এ জুড়ে দাও, তাহলে অ্যান্সার হবে বেনজিন রিং এর উপরে C, 3টে মিথাইল, টারশিয়ারি বিউটাইল বেনজিন, আইসো নয়, 3 ডিগ্রি কার্বন, তাই টারশিয়ারি বিউটাইল। এই সবগুলো রিয়াকশনই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, FC অ্যালকাইলেশন। তোমরা বুঝতে পারলে আমরা অ্যালকাইলেশন কথাটা কেন বললাম, কারণ অ্যালকাইল গ্রুপ বেনজিন রিং এ আসলো, তাই নাম অ্যালকাইলেশন। আমি নেক্সট রিয়াকশন আরেকটা দেখাই। এটা তোলা হয়ে গেলে ডান বলো, আমি নেক্সট রিয়াকশনে যাই। হ্যাঁ, অ্যালকাইল গ্রুপের জন্য, হ্যাঁ তন্ময়, অ্যালকাইল গ্রুপের জন্যই অ্যালকাইলেশন নামটা দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে এইটুকু পর্যন্ত পড়লাম,
চারটা পাঁচটা রিয়াকশন করলাম মাত্র। এই পাঁচটা রিয়াকশন তোমাদের মানে অসুবিধা আছে না পুরোটাই ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করবে তো? ক্লিয়ার। আচ্ছা, নেক্সট রিয়াকশন দেখো। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেমন লাগছে? ইজি না কঠিন? ভালো, ওকে। নেক্সট রিয়াকশন চলো, আবার বেনজিন রিং। বেনজিন রিংয়ে দিলাম এবার দেখো CH3COCl, অন্য একটা কম্পাউন্ড দিলাম। তার সাথে দিলাম অ্যানহাইড্রাস AlCl3। এই যে কম্পাউন্ডটা, এর কম্পাউন্ডটার নাম অ্যাসিটাইল ক্লোরাইড। এর নাম অ্যাসিটাইল ক্লোরাইড। CH3COCl দিয়েছি। তো আমি যদি অ্যাসিটাইল ক্লোরাইডকে ভেঙে ভেঙে লিখি, সি ডাবল বন্ডেড ও আছে, Cl আছে, তার সাথে দিলাম AlCl3। এই মেকানিজমটাও হুবহু আগের মেকানিজমের মতন। তোমরা আমাকে প্রোডাক্ট লিখে দেখাও তো। মেকানিজমটা করে যেমনটা আগের বার শেখালাম, সেম সেম মেকানিজম অ্যাপ্লাই করো। চলো করে প্রোডাক্ট লেখো। এক মিনিট সময় দেবো, ভেবেচিন্তে লিখবে প্রোডাক্ট। CH3CO উইথ দ্য বেনজিন রিং। ঠিক রৌনক, ভেরি গুড। তন্ময় লিখেছে, রৌনক লিখেছে ক্লোরিনটা বের করে বেনজিনের উপর জয়েন করে দেবো। খুব সহজ কাজ, আমিও তাই করি। ক্লোরিনটাকে দিলাম বের করে, তোমরা জানো কিভাবে ক্লোরিন বের হয়। তাহলে যেটা পাবো CH3CO, COর মাথায় প্লাস। এই কার্বোক্যাটায়নটা, এটাও কার্বোক্যাটায়ন, এটা কিন্তু অ্যালকাইল নয়, হ্যাঁ, এটা অ্যাসাইল কার্বোক্যাটায়ন। ঠিক। এইবার যে কার্বনটা পজিটিভ তাকে তুমি বেনজিন রিং এ দাও জুড়ে, তাহলে প্রোডাক্ট পাবো সি ডাবল বন্ডেড ও, তার সাথে CH3। এর একটা বিশেষ নাম আছে, এর কমন নেম বলছি। এর কমন নেম হচ্ছে অ্যাসিটোফেনন। কথাটা লিখে নাও তো, এর নাম অ্যাসিটোফেনন। এই যে প্রসেসটা, এই প্রসেসটাও কিন্তু ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, কিন্তু এটাকে আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলবো না, হ্যাঁ, এটাকে আমরা বলবো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ঠিক। তাহলে কেন অ্যাসাইলেশন? কারণ এবার অ্যালকাইল গ্রুপ জুড়ছে না, এবার যেটা গ্রুপ জুড়ছে সেটা অ্যাসাইল গ্রুপ, তাই নাম ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে অ্যালকাইলেশন অ্যাসাইলেশনের মধ্যে দেখো তো ডিফারেন্স বুঝবে কিনা। যখন আমরা অ্যালকাইল গ্রুপ সাবস্টিটিউট করব তখন নাম অ্যালকাইলেশন, যখন অ্যাসাইল গ্রুপ আসবে তখন নাম অ্যাসাইলেশন। তন্ময় প্রোডাক্টের নাম হচ্ছে অ্যাসিটোফেনন। আমি স্পেলিংটা আরেকবার লিখি, ACE, অ্যাসিটো, এই যে অ্যাসিটো, ফেনন, অ্যাসিটোফেনন হচ্ছে প্রোডাক্টের নাম। হলো। আমি একটা প্রবলেম এবার তোমাদের দেবো, সেম প্রবলেম। দেখো প্রবলেমটা কি। মনে করো বেনজিন রিং থেকে আমি AlCl3 দিলাম, এখানে X লিখলাম। X হচ্ছে রিএজেন্টটার নাম, এটা তোমাকে বের করতে হবে। প্রোডাক্ট পেয়েছি এটা, বেনজিন রিং, সি ডাবল বন্ডেড ও, আবার একটা বেনজিন রিং। এবারে প্রোডাক্টের নাম বেনজোফেনন। তোমাদের বলতে হবে এক্সটা কে। চলো অ্যান্সার করো, চেষ্টা করবে। এক্স কে? আগের বারের সাথে ভেবেচিন্তে শুভর্তি লিখে দিয়েছে, ভেরি গুড অ্যান্সার। বাহ, রৌনক লিখেছে, না তথাগত একটু ভুল হলো। রৌনক শুভর্তি তোমাদের দুজনের একটা ঠিক। একটু গেস করো না। প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটো না, অ্যাসিটোফেনল না, এবারে প্রোডাক্ট তো বেনজোফেনল। তো এক্স কে বেনজিনের সাথে কি এমন জুড়লে এটা তৈরি হবে? আচ্ছা লক্ষ্য করো, আমি আগের রিয়াকশনটা দেখো কি লিখেছিলাম, আগের রিয়াকশনটা আমি দেখিয়ে দিই আরেকবার। এর সাথে দেয়া হয়েছিল CH3, সি ডাবল বন্ডেড ও Cl। তাতে যেটা পেয়েছিলাম সেটা এরকম পেয়েছিলাম, বেনজিন রিং, সি ডাবল বন্ডেড ও, তার সাথে CH3। তুমি লক্ষ্য করে দেখো, হ্যাঁ সৃষ্টি ঠিক, আগেরবারের সাথে একটাই ডিফারেন্স, এই CH3 জায়গাতে একটা বেনজিন রিং আছে। তাহলে আমি কি করব, হ্যাঁ সন্দীপ ঠিক, আমি কি করব, এই CH3 জায়গায় জাস্ট বেনজিন রিং লিখবো। অতএব আমার এটা হওয়া উচিত বেনজিন রিং এর ওপরে COCl, এর নাম বেনজোইল ক্লোরাইড, কম্পাউন্ডটার নাম বেনজোইল ক্লোরাইড। এই বেনজোইল ক্লোরাইড দিয়ে আমরা ল্যাবরেটরিতে ছাত্রদের প্র্যাকটিক্যাল করাই। এটা চোখে জ্বললে, মানে চোখে লাগলে তোমার চোখ জ্বলবে, ভীষণ জ্বলে চোখ, বেনজোইল ক্লোরাইড।
তো প্রোডাক্টের নাম বেনজোফেনল। তো এভাবে আমরা অ্যাসাইলেশনও করতে পারি। এই প্রবলেমটা আমি একবার দেখেছিলাম, পরীক্ষায় এসেছিল, এরকমই ছিল যে এটা দিয়ে এটা দেওয়া ছিল, এখানে কোশ্চেন মার্ক দেওয়া ছিল, এটা কি, এটা লিখতে বলেছিল, বেনজোইল ক্লোরাইড হবে অ্যান্সার। এটা বোঝা গেছে? আচ্ছা, এবার নেক্সট যাই। এটা আমি মুছে দিলাম। দেখো, এবার একটা বেসিক জায়গা দেখাই, যেটা তোমরা আমাকে একটু আগে প্রশ্নটা করলে, সেটাই দেখাই এবার তোমাদেরকে। তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে এই যে আমরা করছি, এটা মনো সাবস্টিটিউশন হচ্ছে কেন, ডাই ট্রাই কেন হয় না, বা কেন করতে পারি না? করতে পারি। মনে করো আমি বেনজিন রিং এ একবার অ্যালকাইলেশন করলাম, মিথাইল সাবস্টিটিউট করলাম, তাহলে এর নাম কি হয়ে গেল? এর নাম হয়ে গেল টলুইন। টলুইন একটা কমন নেম ওর, বা আমরা মিথাইল বেনজিন বলতে পারি, একটা মিথাইল এসছে তাই মিথাইল বেনজিন। এটা অ্যালকাইলেশনে পেয়েছি। আর অ্যাসাইলেশন করে সাপোজ আরেকটা প্রোডাক্ট পেয়েছি, সি ডাবল বন্ডেড ও CH3। এবার আমায় বলো তো, এই যে মিথাইল ও প্লাস আই নাকি মাইনাস আই কি শো করে, নাকি প্লাস আর নাকি মাইনাস আই? চলো অ্যান্সার করো। প্লাস কি, প্লাস আই না প্লাস আর? বক্তব্যটা এটা। ভেরি গুড, সবাই উত্তর করেছে প্লাস আই। মিথাইলের কিন্তু আর দেখানোর কোনো স্কোপ নেই, কারণ মিথাইলের কাছে কোনো লোন পেয়ার নেই। তাই ও শুধুমাত্র শো করে প্লাস আই। তার মানে ও বেনজিন রিং এ ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন দান করছে, ঠিক? যদি বেনজিন রিং এ ইলেকট্রন দান করে, তাহলে বেনজিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি বলতো বাড়বে না কমবে? অ্যান্সার করবে। ও যেহেতু ইলেকট্রন দিচ্ছে, তাহলে বেনজিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি বাড়বে না কমবে? ভালো করে ভেবে বলো। বাড়বে, ইলেকট্রন দিলে তো বাড়ে। ইলেকট্রন ডেন্সিটি যদি বাড়ে, মাথায় রাখবে, তারা ফার্দার তারা ফার্দার ইলেকট্রোফাইলকে আনতে চায়। তার মানে ওর একটা হাই টেন্ডেন্সি আছে মাল্টিপল অ্যালকাইলেশন করার। কথাটা বুঝতে পারলে? ও মাল্টিপল অ্যালকাইলেশন করতে চায়। তার মানে তুমি যদি ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন করো, অ্যালকাইলেশন জেনারেলি মনো অ্যালকাইলেশনে স্টপ হয় না, যদি না রিএজেন্ট কন্ট্রোল করো। রিএজেন্ট যদি একটুও এক্সেস দাও, ও মানে মাল্টিপল অ্যালকাইলেশন করবে। হয়তো দেখা যাবে এখানে একটা সিএসটি চলে এলো, এখানে একটা সিএসটি চলে এলো, পরে আমি বোঝাবো যে কোথায় আসতে পারে। কিন্তু মোদ্দা কথা, অ্যালকাইলেশন মাল্টিপল অ্যালকাইলেশন করতে চায় কেন? কারণ ও যেহেতু প্লাস আই এফেক্ট দেখায়, রিং এ ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে, এটাকে আমরা বলি ওরা রিংটাকে অ্যাক্টিভেট করে। ওয়্যারএজ তুমি এই গ্রুপটাতে যাও, বলো তো সি ডাবল বন্ডেড ও সেকেন্ড কম্পাউন্ডটা না, এটা সেকেন্ড কম্পাউন্ডটা অ্যানিসোল নয়। হ্যাঁ, অ্যানিসোল এই জিনিসটা, বেনজিন রিং এ যদি ওসিএসটি থাকে তবে ওর নাম অ্যানিসোল, এটার নাম অ্যাসিটোফেনল। ওকে, অ্যানিসোল হচ্ছে এই জিনিসটা, অ্যানিসোল। তোমরা আস্তে আস্তে সবই কমন নেম জেনে যাবে। এবার তুমি আমায় বলো, তোমরা সি ডাবল বন্ডেড ও এই গ্রুপটা কি এফেক্ট দেখাবে বেনজিন রিং এর সাথে? চলো অ্যান্সার করো, ওরা কি এফেক্ট দেখাবে? মাইনাস আই। এটাকে ঠিক অনিমেষ মাইনাস আই বলবো না, কেননা স্বর্ণদীপ মাইনাস আই কেন বললাম না? কারণ যেহেতু পাই বন্ডেড আছে, বেনজিন ইলেকট্রন গুলোকে ওরা টেনে নেবে, বুঝতে পেরেছো? রেজোনেন্সে পার্টিসিপেট করিয়ে ফেলবে। এটাকে মাইনাস আর বলাটা বুদ্ধিমানের কাজ, ঠিক? ও মাইনাস আর শো করছে। হ্যাঁ, এখন দেখো, যেহেতু মাইনাস আর শো করে, বেনজিন থেকে ইলেকট্রনকে ও টেনে নেয়, বেনজিনে ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দেয়, বেনজিন রিংটাকে ও পজিটিভ করে। তো আমি এটাকে বলবো ও বেনজিন রিংকে ডিঅ্যাক্টিভেট করে টুয়ার্ডস ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রোফাইলকে ও আসতে দিতে চায় না। তাই ও কিন্তু মাল্টিপল সাবস্টিটিউশন প্রেফার করে না, ও মনো সাবস্টিটিউশন প্রেফার করে। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝলে? যে অ্যালকাইলেশনে কি হয় আর অ্যাসাইলেশনে কি হয়? অ্যাসাইলেশন সবসময় মনো প্রেফার করে, অ্যালকাইলেশন সবসময় মাল্টিপল প্রেফার করে। তার লজিকটা কি? এই লজিকটা আমরা একটা প্লাস আই আর একটা মাইনাস আর এফেক্ট দিয়ে ব্যাখ্যা করলাম। মোটামুটি বোঝা গেল? আচ্ছা, এবার আমি চলে যাই। আমি এতক্ষণ আলোচনা করলাম সবই মনো সাবস্টিটিউশন, এবার আমি চলে যাব ডাই সাবস্টিটিউশন। না, হেডিং করো ডাই সাবস্টিটিউশন। আচ্ছা, ডাই সাবস্টিটিউশন ব্যাপারটা বোঝাই। সাপোজ আমার কাছে এবার একটা কম্পাউন্ড আছে বেনজিন রিং, তার উপরে অলরেডি একটা সাবস্টিটিউশন হয়ে গেছে। সাপোজ ওইচটা অলরেডি বেনজিন রিং এ আছে। এবার আমি এর মধ্যে মিক্সড অ্যাসিড অ্যাড করলাম। ওকে, বলতো মিক্সড অ্যাসিড দিলে, আমি তো আজকেই পড়িয়েছি, মিক্সড অ্যাসিড দিলে
কোন ইলেকট্রোফাইল জেনারেট হয়? খাতা দেখবে না কেউ, খাতা না দেখে বলবে মিক্সড অ্যাসিড দিলে কোন ইলেকট্রোফাইল জেনারেট হয়? রিটার্ন বললো NO2 প্লাস, সবাই বলছে নাইট্রোনিয়াম আয়ন NO2 প্লাস, গুড, NO2 প্লাস। এখন আমার প্রশ্ন, আগের বার যখন শুধুমাত্র বেনজিন রিং ছিল আমি নিজে বলেছিলাম যে NO2 প্লাস কে তোমার যেখানে ইচ্ছে তুমি জুড়ে দাও, প্রোডাক্ট তুমি একই পাবে। কিন্তু এবার কিন্তু NO2 প্লাস তোমার ইচ্ছে মতো জুড়লে হবে না। কেন হবে না? কারণটা বোঝাই। ধরা যাক তুমি মনে করলে NO2 প্লাস কে আমি এই টিক দেওয়া জায়গায় জুড়বো, আমি জুড়লাম NO2 প্লাস কে এখানে, দেখো, তাহলে ওইচ নাইট্রোটা এখানে আসলো। এবার আরেকজন ছাত্র মনে হলো না আমি ক্রস দেওয়া জায়গায় জুড়বো, তার মনে হতেই পারে আমি এখানে জুড়বো, কারণ আমার ইচ্ছে আমি জুড়বো যেখানে ইচ্ছে, প্রোডাক্ট পেলাম এখানে। আরেকজনের মনে হলো আমি এই স্টার দেওয়া জায়গায় জুড়বো, তাহলে সে প্রোডাক্ট কি পাবে? OH এর সাথে এই জায়গায় NO2। এখন তুমি যদি এখানে জুড়ে দাও, এটা এটা সেম, এখানে জুড়ে দাও, এটা এটা সেম, অর্থাৎ অলরেডি একজন যদি প্রেজেন্ট থাকে, তারপরে তুমি যদি ডাই সাবস্টিটিউশন করতে চাও, মানে আরেকবার কাউকে আনতে চাও, তোমার কাছে তিনটে অপশন আছে, এটা এটা এটা। এখন তোমায় বুঝতে হবে এই তিনটের মধ্যে কোনটা অ্যাকচুয়াল প্রোডাক্ট হলো। রিপ্লেসমেন্ট অফ হাইড্রক্সিল গ্রুপ, না 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 না, রিপ্লেসমেন্ট অফ হাইড্রক্সিল গ্রুপ এখানে হয় না। কেন হয় না তারও ব্যাখ্যা আমি পরে আস্তে আস্তে দেবো তোমাদেরকে। এবার দেখো, এই যে তিনটে অপশন আমি দিলাম, এই স্বয়ং বলছে কি ডিরেক্টলি, আচ্ছা ডিরেক্টিং গ্রুপ দিয়ে হবে, আমি আসছি কথাটা। এই যে কোথায় আমরা এবার নাইট্রোকে আনবো সেটা ডিপেন্ড করে যে অলরেডি প্রেজেন্ট তার উপরে। ব্যাপারটাকে তুমি এভাবে ভাবো, সাপোজ তোমাদের বাড়িতে, ধরো এখানে তোমার বাড়ি, ধরো বাড়ির মালিক শুভশ্রী বাড়ির মালিক। আচ্ছা এবার ওর বাড়িতে ধরো আমি গেস্ট হয়ে গেলাম, আমি ওর বাড়িতে থাকবো। তো আমি ওর বাড়িতে ধরো 4টা ঘর আছে, এই একটা ঘর, দুটো, তিনটে ঘর। আচ্ছা এই 4টা ঘরের মধ্যে কোন ঘরে আমি থাকবো সেটা আমি ডিসাইড করব? সেটা আমি ডিসাইড করব নাকি ও ডিসাইড করবে? বলো তো, তোমরা উত্তর দাও। ডিসিশনটা কে নেবে? আমি নেব না ও নেবে? ও নেবে। ও নেবে, যার বাড়ি সে নেবে। এখানেও ব্যাপারটা এরকম যে ওই যে বাড়ি হচ্ছে, এই বেনজিন রিংটা ধরো ওর বাড়ি, আমার নাইট্রো গ্রুপ এ হচ্ছে গেস্ট, ও ওর কোন ঘরে থাকবে সেটা ও ডিসাইড করবে। এটাকে আমরা বলি ওর ডিরেক্টিং ইনফ্লুয়েন্স। ও ডাইরেক্ট করে দেবে যে যে আসবে সে কোথায় আসবে। যে ওনার, ও ওনার, ও ডাইরেক্ট করবে ও কোথায় আসবে। এটা ডাইরেক্ট করবে কিভাবে? ওর রেজোনেন্স দিয়ে করবে। কিরকম দেখো, আমি নেক্সট পেজে গিয়ে দেখাই ব্যাপারটা, পরে আবার এই পেজে ফিরছি। তোমরা সবাই জানবে যে আমি এটা প্রথম দিন করেছিলাম, মানে অর্গানিক যখন স্টার্ট করেছিলাম তখন প্রায় প্রথম দিকেই করে দিয়েছিলাম, যে অক্সিজেনের মাথায় যেহেতু লোন পেয়ার আছে, তো ও লোন পেয়ার দিয়ে কিন্তু রেজোনেন্স করে, ও প্লাস আর এফেক্ট শো করে। কিরকম দেখো রেজোনেন্সটা আরেকবার, লোন পেয়ারটা এখানে আসলো, এই বন্ডের উপরে আসলো, এই বন্ডের ইলেকট্রন খুলে এর মাথায় গেল, দেখো এবার কি হয়, এটা মাইনাস, এটা OH প্লাস, বাকিটা যেমন থাকে থাকলো, এটা আবার এখানে আসলো, এটা উঠে এখানে গেল। নেক্সট স্ট্রাকচারটা কি দেখাবে? এটা ডাবল বন্ডেড ও, এটা যা ছিল ছিল, এটা হয়ে গেল মাইনাস, আবার এটা আসলো, এটা আসলো। তোমরা শুধু রেজোনেন্সটাকে ফলো করো যে রেজোনেন্সটা কি হচ্ছে, এটা যা ছিল ছিল, এটা হলো, এটা মাইনাস হলো, লাস্ট এটা এখানে আসলো, এটা ব্যাক করে গেল। তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো এরকম, এই গেল, এই গেল, এই গেল, আর এটা হলো OH। এবার লক্ষ্য করে দেখো, তুমি এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের দিকে তাকাও। মাইনাস চার্জটা যে পজিশনে, তোমরা জানো যে বেনজিন রিং এর ওর রেসপেক্টে এই পজিশনটাকে বলে অর্থ, এটা মেটা, এটা প্যারা, এটা আবার মেটা, এটা আবার অর্থ। তো এরকম অর্থ অর্থ মেটা মেটা প্যারা পজিশন গুলো হয়। তুমি মাইনাস চার্জ গুলোকে ফোকাস করো, মাইনাস চার্জ গুলোর দিকে, কোথায় কোথায় মাইনাস? অর্থতে মাইনাস, প্যারাতে মাইনাস, অর্থতে মাইনাস। মেটা কিন্তু কোনোভাবেই মাইনাস হচ্ছে না। এখন NO2 প্লাস, ও যেহেতু নিজে ইলেকট্রোফাইল, নিজে তো পজিটিভ, ও সেই সেন্টারকে প্রেফার করবে যেখানে নেগেটিভ চার্জ বেশি। তার মানে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন ডেন্সিটি যেখানে বেশি, নাইট্রো সেই পজিশন গুলোতে যাওয়াটাই প্রেফার করে। আর আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস চার্জ অর্থতে আছে আর প্যারাতে আছে, তাই এই OH গ্রুপকে বলা হয় অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ। ও ইলেকট্রোফাইলকে সবসময় অর্থ এবং প্যারা পজিশনকেই আসতে দেবে। এবার আমি আগের পেজটায় যাই, এবার আগের পেজে তাকাও। আমি যে প্রোডাক্ট গুলো লিখেছি
তার মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে অর্থ, এই প্রোডাক্টটা মেটা, এই প্রোডাক্টটা আবার প্যারা। আমরা রেজোনেন্সের সাহায্যে কি ব্যাখ্যা করলাম যে OH নেগেটিভ চার্জ অর্থতে বানায় আর প্যারাতে বানায়, মেটাতে বানায় না। তাই অর্থ এবং প্যারা এই দুটোই প্রোডাক্ট হবে, মেটা প্রোডাক্ট হবে না। আমি জিনিসটা আরেকবার রিপিট করবো, দাঁড়াও। আচ্ছা, কারা কারা এইটুকু বুঝতে পারলে আমাকে বলো তো যে নাইট্রো গ্রুপ এখানে মেটাতে আসবেই না, আসবে অর্থতে এবং প্যারাতে। কারণ নেগেটিভ চার্জ অর্থ এবং প্যারাতেই তৈরি হয় রেজোনেন্সের দরুন। আচ্ছা, আমি যদি অসুবিধা হয় আমি এটা আরেকবার রিপিট করে দেবো তোমাদের। আচ্ছা, অনেকে বলছে ক্লিয়ার হয়েছে, আমি তাও আরেকবার রিপিট করছি। চলো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, চলো আরেকটা এক্সাম্পল দিই। মনে করো, সম্মতি বলছে বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, মনে করো আমার বেনজিন রিং, বেনজিন রিং এর উপরে এবার সাপোজ ক্লোরিন আছে, বুঝতে পেরেছো, Cl দিলাম। দুটোই একসাথে পসিবল। হ্যাঁ, তোমরা কি করবে জানো, প্রোডাক্ট যখন লিখবে অর্থ প্যারা দুটোরই পসিবিলিটি আছে। কিন্তু জেনারেলি দেখা যায়, সাপোজ আমি অর্থ প্রোডাক্টটা লিখিনি, ওই ছিল এই জায়গায় NO2 ছিল, এটা অর্থ ছিল। আর প্যারাটা কি ছিল, OH এর সাথে এই জায়গায় NO2 ছিল, এটা আমার প্যারা ছিল। দেখা গেছে কি বেশিরভাগ ক্ষেত্রে, এটা কিন্তু ব্যতিক্রম, বেশিরভাগ ক্ষেত্রে বলছি, প্যারাতে যেহেতু এই গ্রুপটা অনেকটা দূরে থাকে, এখানে স্টেরিক হিন্ড্রান্স কম। কি কম? স্টেরিক হিন্ড্রান্স কম। তাই প্যারা জেনারেলি মেজর প্রোডাক্ট হয়। কথাটা বুঝে নিও ভালো করে। প্যারা জেনারেলি মেজর প্রোডাক্ট হয়। তোমরা লিখে নাও যে মোস্ট অফ দ্য কেসেস প্যারা মেজর প্রোডাক্ট আর অর্থটা মাইনর প্রোডাক্ট। কি কারণ? ডিউ টু স্টেরিক হিন্ড্রান্স। কিন্তু যদি কখনো কখনো দেখা যায় যে অর্থতে হাইড্রোজেন বন্ডিং হয়, যেমন এই এক্সাম্পলটাতে এসো, এখানে এই যে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন আছে আর নাইট্রোর যে অক্সিজেন, নাইট্রোকে তো এভাবেও লেখা যায়, এই অক্সিজেন আর হাইড্রোজেন এদের মধ্যে ইন্ট্রা, কথাটা নোট করো, ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ড হয়। ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ডের জন্য অর্থটা কিন্তু প্যারা থেকে মেজর প্রোডাক্ট দাঁড়িয়ে যায় এখানে। তার মানে পয়েন্ট নোট করো, স্টেরিক হিন্ড্রান্সের জন্য মোস্ট অফ দ্য কেসেস প্যারা মেজর প্রোডাক্ট দেন দ্য অর্থ, বাট ইন সাম কেসেস ওয়্যার হাইড্রোজেন বন্ডেড সিস্টেম, যেমন অর্থতে হাইড্রোজেন বন্ড হয়, তো হাইড্রোজেন বন্ড স্টেবিলাইজ করে অর্থ আইসোমার ওভার দ্য প্যারা আইসোমার, সেক্ষেত্রে অর্থটাকে আমরা মেজর প্রোডাক্ট বলবো ওভার দ্য প্যারা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্যারা মেজর প্রোডাক্ট। রাজশ্রী বলেছে দুটোই কি একসাথে হবে? দুটোই হবে, মেজর মাইনর দিয়ে। অ্যান্সার তোমাকে দুটোই লিখতে হবে, পসিবিলিটি যতগুলো আছে ততগুলোই লিখতে হবে। আমি নেক্সট এক্সাম্পলে যাই, ক্লোরিনে এসো। ক্লোরিনও লক্ষ্য করে দেখবে, ক্লোরিনের মাথাতেও কিন্তু লোন পেয়ার আছে। বেনজিন রিং এর সাথে তুমি রেজোনেন্স করবে, আমি রেজোনেন্সটা রিপিট করব না। এখানেও তুমি দেখবে নেগেটিভ চার্জটা অর্থতে আসবে আবার প্যারাতে আসবে, অর্থাৎ এও অর্থ প্যারা ডিরেক্টিং। তাহলে সামারি করে দিই, কারা কারা অর্থ প্যারা ডিরেক্টিং? যাদের কাছে লোন পেয়ার আছে, যারা বেনজিন রিং এ প্লাস আর এফেক্ট শো করে, তারা সবাই অর্থ প্যারা। ইভেন আমি যদি মিথাইলকে বলি, তাকাও মিথাইল, মিথাইলের কাছে কিন্তু কোনো লোন পেয়ার নেই, মিথাইল শুধুমাত্র প্লাস আই এফেক্ট দেখায়, এও অর্থ প্যারা ডিরেক্টিং হবে। তাহলে প্লাস আই শো করুক চাই প্লাস আর শো করুক, এরা সবাই হবে অর্থ প্যারা। বোঝা গেল? এবার আমি একটা অন্য এক্সাম্পল দিই, নেক্সট পেজে যাই। মনে করো অলরেডি বেনজিন রিং এর মধ্যে আমার NO2 গ্রুপ আছে। তোমরা জানবে NO2 প্যারালাল, আমি আরেকটা গ্রুপ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো প্যারালাল NH2 গ্রুপ আছে। বলতো NH2 তে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে না নেই? আমি এই কম্পাউন্ডটার কথা বলছি, এর নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে না নেই? হ্যাঁ, এটার নাম অ্যানিলিন, এর মাথায় লোন পেয়ার আছে। তাহলে বলতো NH2 গ্রুপকে আমরা অর্থ প্যারা বলবো নাকি মেটা বলবো? অ্যান্সার করবে সবাই। NH2 গ্রুপকে আমরা অর্থ প্যারা বলবো নাকি মেটা বলবো? না 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 না, মেটা নয়, মেটা নয়, অর্থ প্যারা। কারণ নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার থাকলেই ও তো লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করবে, মানে প্লাস আর শো করবে। এই কথাটা খাতায় বারে বারে লেখো, মাথাতেও ঢোকাও। প্লাস আর শো করা মানেই, প্লাস আর প্লাস আই শো করা মানেই ওরা দেখাবে অর্থ প্যারা, মেটা নয়। এবার মেটা কেন দেখাবে আমি দেখাচ্ছি। আমি এই যে কেসগুলো ডিসকাস করছি সেগুলো সবই কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হলে আবার কেস পাল্টে যাবে। এবার আমি NO2 তে আসছি। NO2 স্ট্রাকচারটা আরেকবার লিখি, দেখাও।
এই হচ্ছে বেনজিন রিং এন, এটাকে এইভাবে লেখা হয় অক্সিজেন মাইনাস ও প্লাস ডাবল বন্ডেড ও। আচ্ছা দেখো, নাইট্রোজেন যেহেতু প্লাস বা ওর ভ্যালেন্সি তাকাও 4 ভ্যালেন্সি, এর মাথায় কিন্তু কোনো লোন পেয়ার নেই। এখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার নেই। নাইট্রোজেন কি করে, ইলেকট্রনকে বেনজিন রিং এর দিকে উইথড্র করে। এই দেখো, এবার রেজোনেন্সটা উল্টো, এই ইলেকট্রনটা এখানে চলে গেল, এবার তাকাও কি হয়, ডাবল বন্ড এন, আর এটা উঠে এর মাথায় গেল অক্সিজেন মাইনাস প্লাস অক্সিজেন মাইনাস, তাহলে এই জায়গায় হয়ে গেল প্লাস, বাকিটা যেমন ছিল ছিল। দেন কি হবে, দেন আরো রেজোনেন্স হবে, এটা এখানে যাবে, তাকাও ভালো করে, এটা গেল এখানে, এটা গেল এখানে, এটা পজিটিভ, আর এটা যেমন ছিল থাকলো, এটা আমি লিখলাম না। আবার কি হতে পারে, এটা এখানে আসতে পারে। এই রেজোনেন্স গুলো সবাই কিন্তু খাতায় লিখবে, বারে বারে বলছি। তখন পজিটিভ কোথায় হবে, এখানে, বাকি যা ছিল থাকলো, আর এই জায়গায় ডাবল বন্ড, এই জায়গায় এটা। এবার তোমরা লক্ষ্য করো, উল্টো কেস হয়ে গেছে কি, অর্থতে পজিটিভ, প্যারাতে পজিটিভ, মেটাতে না নেগেটিভ না পজিটিভ। এবার লক্ষ্য করো, পজিটিভ চার্জ মানে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি কম, তাহলে তুলনামূলক ইলেকট্রন ডেন্সিটি বেশি কোথায়, এই মেটাতে ইলেকট্রন ডেন্সিটি তুলনামূলকভাবে বেশি। কথাটা কি বুঝতে পারলে এবার? আগের বার অর্থ এবং প্যারাতে মাইনাস হয়েছিল, তখন বলেছিলাম ওখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি। এবার অর্থ এবং প্যারাতে হয়েছে পজিটিভ, তাহলে ইলেকট্রন ডেন্সিটি বেশি কোথায়, তোমরা বলবে মেটাতে বেশি, ওই জন্য ইলেকট্রোফাইল এবার মেটাতে আসবে। তার মানে নাইট্রোবেনজিনের সাথে, আমি পরের পেজে যাই, তার মানে তোমাদের যদি এরকম দেয়া হয়, ধরো বেনজিন তার উপরে নাইট্রো গ্রুপ আছে, তাতে আমরা মিক্সড অ্যাসিড দিলাম, বলো তো অ্যান্সার কি লিখবে? নাইট্রো গ্রুপকে কোন পজিশনে আনবো, চলো অ্যান্সার দাও। হ্যাঁ, ভেরি গুড, এবার নাইট্রোকে মেটাতে আনবো। তাহলে নাইট্রোকে আমরা অলরেডি একটা নাইট্রো এখানে প্রেজেন্ট, আমরা নাইট্রোকে মেটা পজিশনে আনবো। কখনো অর্থতে আনতে পারবে না, অর্থতে আনলে কিন্তু ভুল হবে। তার মানে অ্যান্সারটা হবে মেটা ডাইনাইট্রোবেনজিন। তোমরা কি বুঝতে পারলে এই জায়গাটা? স্যার তাহলে কি যারা মাইনাস আর দেখায় ওরা কি মেটা রিং এক্স্যাক্টলি, হবে? তার মানে আমাদের এবার এখানকার লজিকটা কি, যারা যারা মাইনাস আর শো করে বা মাইনাস আই শো করে, তারা সবাই হবে মেটা ডিরেক্টিং। আমি আরেকটা প্রবলেম দেখাই তোমাদেরকে, বলো তো, বেনজিন রিং, তার উপরে COCH3 আছে, হ্যাঁ, অ্যাসিটোফেনন দিয়েছি, চলো এর মধ্যে মিক্সড অ্যাসিড দিলাম, অ্যান্সার বলো। শুধু আমাকে এটুকু বলবে অ্যান্সার অর্থপ্যারা হবে নাকি মেটা হবে, ব্যাস বাকিটা বুঝে নেবো আমি। অ্যান্সার অর্থপ্যারা হবে নাকি মেটা হবে? অস্মিতা, COCH3 এর এফেক্ট কি বুঝিয়ে দিচ্ছি আরেকবার। এই যে তাকাও, সি ডাবল বন্ডেড ও, কার্বনের মাথায় কোনো লোন পেয়ার নেই, কিন্তু ভুল করবে না এই জায়গাটা, হ্যাঁ, কার্বনের মাথায় কোনো লোন পেয়ার নেই, অক্সিজেন ডাবল বন্ডেড ও। আমি তোমাদের কি শিখিয়েছিলাম বলি, যদি কোনো অ্যাটম যে বেনজিন রিংয়ে যুক্ত তার মাথায় লোন পেয়ার না থাকে, এবং সে তার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কারোর সাথে যুক্ত ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের সাহায্যে, এরা সবসময়ের জন্য মাইনাস আর শো করবে, মানে বেনজিন রিং থেকে ইলেকট্রনকে উইথড্র করবে, অতএব এরা মেটা ডিরেক্টিং হবে। সিমিলারলি বেনজিন রিং এর ওপরে আমরা COOH দিলাম, দেখি অ্যান্সার করবে। বেনজিন রিং এর উপরে COOH, তার সাথে দিয়েছি ক্লোরিন আর FeCl3, চলো অ্যান্সার করো। এখানে ইলেকট্রোফাইলটা কে আসবে কোন পজিশনে, এইটুকুই আমার প্রশ্ন। ইলেকট্রোফাইল কে আসবে এবং কোন পজিশনে আসবে? আসবে মেটাতে, গুড, আসবে মেটাতে, ভেরি গুড, কিন্তু কোন ইলেকট্রোফাইলটা আসবে বলো তো? Cl প্লাস, ভেরি গুড ভেরি গুড। তার মানে আমি অ্যান্সার লিখবো, এই জায়গাটায় দিয়ে দেবো ক্লোরিন, এটাই আমার অ্যান্সার। ওকে, তাহলে তোমরা বুঝলে ডাই সাবস্টিটিউশনটা কিভাবে ধরতে হবে তোমাদেরকে। আচ্ছা বলো তো এবার, দুটো প্রশ্নের উত্তর দিও আমাকে। বেনজিন রিং এর ওপরে CN আছে, আরেকটা প্রোডাক্ট বেনজিন রিং, তার ওপরে সাপোজ NH2 আছে, হ্যাঁ, আচ্ছা NH2 না, আমি বেনজিন রিং এর উপরে একটা ব্রোমিন দিলাম, ওকে, এবার এর মধ্যে দিয়েছি CH3Cl আর অ্যানহাইড্রাস LCl3, চলো দুটো ক্ষেত্রেই তাই দিয়েছি, অ্যানহাইড্রাস LCl3 আর তার সাথে CH3Cl। চলো তো অ্যান্সার করো তো, কোন ক্ষেত্রে কি প্রোডাক্ট পাবো? এটা কেস 1, এটা কেস 2, চলো কেস 1 কেস 2 প্রোডাক্ট লিখে রাখো আমাকে।
কেস 1 কেস 2 প্রোডাক্ট লিখে রাখো। হ্যাঁ, মেটা মেটা, রৌনক বলছে দুটোই মেটা মেটা। ওকে রৌনক। ঋতিকা দুটোই মেটা। ঋতিকা দুটোই মেটা না একটা মেটা, না কোনটা মেটা স্পেসিফিক বলো। আচ্ছা, পিয়ালি বলছে দুটোই মেটা। অনিমেষ ওকে ওকে, ঠিক আছে, তোমার সবাই উত্তর দিয়ে যাও, আমি দেখছি। হ্যাঁ, কে কি উত্তর দিচ্ছে আমি দেখছি। আচ্ছা ঠিক। আচ্ছা চলো আমি এবার একটু হিন্ট দিই, আমি সবার উত্তর মোটামুটি নিয়ে নিয়েছি। কেস ওয়ানে আসি, ফার্স্ট কেস ওয়ান। সিএন কোন ডিরেক্টিং গ্রুপ সেটা বুঝিয়ে দিচ্ছি। সি এর সাথে নাইট্রোজেন ট্রিপল বন্ডে কার্বনের মাথায় কোনো লোন পেয়ার নেই, তাহলে ও কিন্তু কখনোই অর্থ প্যারা হবে না, ও ইলেকট্রনকে টানবে। তন্ময় লিখেছে ও মাইনাস আর দেখাবে, মাইনাস আর দেখানো মানেই ও মেটা ডিরেক্টিং। বাস, তাহলে এখান থেকে ইলেকট্রোফাইলটা কে আসবে, CH3+, ওকে তুমি মেটা পজিশনে আনবে। তাহলে সিএন যেখানে আছে থাক, আমি CH3 কে মেটা পজিশনে আনলাম। ক্লিয়ার সবার? এবার সেকেন্ডটাতে যাই। ব্রোমিনের কাছে লোন পেয়ার আছে, ও প্লাস আর এফেক্ট শো করে, মানে ইলেকট্রনকে দিয়ে রেজোনেন্স করে, ও হবে অর্থ প্যারা। আর এখানে ইলেকট্রোফাইল তো সেম, তাহলে এখানে আমাকে দুটো প্রোডাক্টই লিখতে হবে। তার মানে আমাকে ব্রোমিনের সাথে এখানে CH3 দিতে হলো, প্লাস আরেকটা এখানে ব্রোমিনের সাথে CH3 দিতে হলো। বোঝা গেল কিনা দেখো এবার। তার মানে প্রথমটার ক্ষেত্রে মেটা ডিরেক্টিং লিখলাম, আর পরেরটার ক্ষেত্রে আমরা অর্থ প্যারা ডিরেক্টিং লিখলাম। দেখো বিষয়টা ক্লিয়ার হলো কিনা তোমাদের। এইভাবে আমাদেরকে বুঝতে হবে, তোমাদের এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এগুলো সবই গেল হচ্ছে ডাই সাবস্টিটিউশন। এবারে আমি আরেকটু কমপ্লিকেটেড দিকে যাব, ট্রাই সাবস্টিটিউশনে যাব। ওকে, আচ্ছা আমি না আজকে না এই পর্যন্তই স্টপ করি, আমি রেকর্ডিংটা আগে স্টপ করে নিই, দাঁড়াও।